সম্প্রতি বাংলাদেশের একটি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরির চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তারা। নতুন ভাবে শুরু হয়েছে, নতুন উদ্যমের শুরু হয়েছে তাদের সমস্ত কাজ। বাংলাদেশকে গোপন চুক্তির ফাঁদে ফেলে হাতের মুঠোয় নেওয়ার পর এই উপমহাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের পুরনো স্কিম আবার তেড়ে ফুঁড়ে শুরু হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকার কথা এখন আর গোপন কোনো খবর নয়। যারা এটা বিশ্বাস করতে রাজি নয় যে আমেরিকা এতে কোনো ভূমিকা নেই, তারা হয় জেগে ঘুমোচ্ছেন, নয় আগা পাঁচতলা ধান্দা বাজছে। একজন মানুষকে, একজন মুসলমানকে এই প্রফেসর ইউনুস, যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেওয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরেও নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না যিনি, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার জন্য, এবং ইউনুসের যে রাজনৈতিক পুত্রকন্যারা আছে তারা তো কথায় কথায় সেভেন সিস্টার খেয়ে দেবে বলে কথা বলে, তাই না? আর এই ঘেরাও পরিকল্পনায় থিয়েটার হচ্ছে বাংলাদেশ একটি অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। এটা পশ্চিমা শক্তিগুলোকে তাদের অর্থনৈতিক মন্দা কাটাতে এবং একটি এক অক্ষের বিশ্ব ব্যবস্থা ধরে রাখতে এশিয়া একটি বড় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। এই তথ্য আমরা ঠিক সেই সময় ঈদের সময় টের পাইনি। হয়তো আমরা ভেবেছিলাম যে কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে মহামান্য রাষ্ট্রপতি ঈদগাহে নামাজ পড়তে আসেননি, বঙ্গভবন সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় নামাজ পড়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা প্রফেসর ইউনুস সরকার বিদায় নেওয়ার পরে জানতে পারলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তেও দেয়া হয়নি। প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইনে তাকে বাধা দিয়েছিলেন, বহু কিছুতে তাকে বাধা দেওয়া হয়েছিল, বিদেশ যেতে দেননি। সব থেকে সেন্সিটিভ ব্যাপার হচ্ছে একজন মানুষকে, একজন মুসলমানকে এই প্রফেসর ইউনুস, যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেওয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরেও তিনি আমরা দেখেছি যে সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেছেন, ঈদগাহে নামাজ পড়েছেন, কিংবা জানাজায় যখন গিয়েছেন তখন ঠিকঠাকভাবে কখন রুকু দিতে হবে, কখন সিজদা দিতে হবে, সেই ব্যাপারগুলো যখন ভুল হয়েছে, সেই ভিডিওগুলো প্রচার হয়ে যাওয়ায়, ভাইরাল হয়ে যাওয়ায় প্রচণ্ড ট্রল হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না যিনি, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। এবার সেই অবস্থার অবসান ঘটছে। অতঃপর সরকার থেকে জানানো হয়েছে ঈদগাহে, জাতীয় ঈদগাহে সকালের প্রথম যে জামাত, সেই জামাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজন একসাথে জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। এবং প্রফেসর ইউনুসের ওই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট ছিল সেটা সরকার যখন বিবৃতি দিয়ে এটা ঘোষণা করে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ পড়বেন, সেই ঘোষণাতেই বোঝা যায় যে প্রফেসর ইউনুসের আমলটা কত নিকৃষ্ট সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু রেওয়াজ তো সেটাই হওয়ার কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিংবা মন্ত্রিপরিষদ যারা ঢাকায় থাকবেন তারা একসাথে জামাতে নামাজ পড়বেন, এটাই তো স্বাভাবিক, সেটাই তো রেওয়াজ। কিন্তু সেই রেওয়াজটাকে টুটি চেপে মেরে ফেলেছিলেন প্রফেসর ইউনুস। তিনি তার সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক বলেন যে তিনি যেখানে ভিভিআইপি প্রোটোকল পান, তিনি চান না যে তার চাইতে বেশি গুরুত্ব কেউ পাক, এরকম কেউ সেখানে উপস্থিত থাকুন। রাষ্ট্রপতি উপস্থিত থাকলে যেহেতু রাষ্ট্রপতির প্রোটোকলটা আরও বেশি হবে, সুতরাং তিনি সেটা সহ্য করতে চাননি কিংবা পারেন না। তিনি মনে করেন যে তিনি যেখানে থাকবেন তিনি রাজাধিরাজ, তিনি সর্বা, তার সমকক্ষ আর কেউ যেন সেখানে না থাকুক, এবং সেটা মেটিকুলাস ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেই প্রতিষ্ঠিত করাটা সমালোচনার মুখে পড়েছিল বলেই সরকারকে বিবৃতি দিয়ে ঘোষণা দিতে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ঈদের নামাজ আদায় করবেন। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাতীয় ঈদগাহে একই সঙ্গে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলা হচ্ছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত রাজধানীর ঈদগাহ ময়দানে 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে নামাজ
নামাজ আদায় করবেন। আজকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণের যে প্রশাসক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনিও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শাহে আলম বলেছেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদ উল ফিতর। এই ঈদ জামাত আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। ফলে সাধারণ মুসল্লিরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। এই যে ঘটা করে একজন প্রতিমন্ত্রীকে বলতে হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করবেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে সর্বশেষ যে ঈদটা, অর্থাৎ গত কোরবানির ঈদ এবং তার আগের রোজার ঈদ, এই দুই ঈদে আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঈদগাহে নামাজ পড়তে দেখিনি। পরবর্তীতে তার তার ক্ষমতা চলে যাওয়ার পরে আমরা গণমাধ্যমের সাহায্যে জানতে পারলাম যে প্রফেসর ইউনুস তার মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রপতিকে নামাজটাও পড়তে দেননি। এই কারণেই কি তার কোনো একদিন তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন কেউ, যে আপনি একজনের নামাজ পড়ার অধিকার হরণ করেন কিভাবে? অনেক কিছুই হয়তো প্রশ্নবিদ্ধ হবে, তার মধ্যে এটাও একটা বড় ইস্যু হবে। যদিও বাংলাদেশের ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না, যখন প্রকাশ্যেই আমরা দেখছি যে কাউকে ঈদের নামাজটা পড়তে দেয়া হচ্ছে না। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকার কথা এখন আর গোপন কোনো খবর নয়। যারা এটা বিশ্বাস করতে রাজি নয় যে আমেরিকা এতে কোনো ভূমিকা নেই, তারা হয় জেগে ঘুমোচ্ছেন, নয় আগাপাশতলা ধান্দাবাজ। বাংলাদেশে সরকার বদলে সফল হয়েছিল আমেরিকা। একই সময়ে 2024-এর সাধারণ নির্বাচনে মোদী সরকারের পতন ঘটাতেও কংগ্রেসকে দিয়ে, অন্যান্য শক্তিদেরকে দিয়ে, টাকা দিয়ে আমেরিকা অনেক চেষ্টা করেছিল মোদী সরকারের পতন ঘটাতে, ব্যর্থ হয়। কিন্তু তা বলে সেই চেষ্টা ছেড়ে হাত গুটিয়ে বসে আছে আমেরিকা, এমন নয়। নতুন ভাবে শুরু হয়েছে, নতুন উদ্যমে শুরু হয়েছে তাদের সমস্ত কাজ। বাংলাদেশকে গোপন চুক্তির ফাঁদে ফেলে হাতের মুঠোয় নেয়ার পর এই উপমহাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের পুরনো স্কিম আবার তেড়ে ফুড়ে শুরু হয়ে গেছে। আর তারই বাস্তব প্রতিফলন এই ষড়যন্ত্র। ইতিমধ্যে ভারতের জাতীয়তাবাদী চিন্তাধারার গলা টিপে ধরার জন্য RAW র এবং RSS এর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছে আমেরিকা। প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস এবং রাষ্ট্রীয় স্বয়ংসংঘ এদের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এসেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, অর্থাৎ USCIRF এর পক্ষ থেকে। ট্রাম্প প্রশাসনের সুদৃষ্টিতে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের 2026 সালের রিপোর্টে র এবং RSS কে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসনের কাছে। টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সবগুলো সংবাদ মাধ্যম জানাচ্ছে USCIRF ওই সংস্থা তাদের রিপোর্টে র এবং RSS এর বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন জারি করতেও বলেছে অবিলম্বে। এটা মাত্র কয়েকদিন আগের কথা। আর তারপরই ফাঁস হলো এই বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা রাজনীতিতে ধর্ম, জাতিসত্তা, সীমান্ত, শরণার্থীর স্রোত এবং মিয়ানমারের গৃহ সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি বহুদিন ধরেই জটিল। ভারতকে বাদ দিলে এই গোটা অঞ্চলের জল ঘোলা হয়ে আছে দীর্ঘদিন ধরে। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামার জন্য আমেরিকা বড় বেশি ব্যগ্র হয়ে পড়েছে। মিয়ানমারের অস্থিরতা ভারতের উত্তর পূর্বে নিরাপত্তার চাপ বাড়ায়, এটা যে নতুন কথা নয়। নীতি বিশ্লেষণ ধর্মী লেখালেখিতেও এই সীমান্ত অস্থিরতাকে ভারতের জন্য বড় কৌশলগত উদ্বেগ বলা হয়েছে। এর সঙ্গে যোগ করুন বঙ্গোপসাগর, চট্টগ্রাম, বাংলাদেশ, সেন্ট মার্টিনস নিয়ে আমেরিকার ঘাঁটি তৈরির পরিকল্পনা। আর সবার উপর যাকে বলে আইসিং অন দ্য কেক, যেটা হচ্ছে সবার উপরে যাকে দিয়ে এই কাজটা করা হবে, সে আইসিং অন দ্য কেক হচ্ছে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র। ব্যাস, এটা হলেই অপারেশন সাউথ ইস্ট সেন্ট্রাল এশিয়া পুরোপুরি আমেরিকার মুঠোর মধ্যে। এটা হলে চীন এবং ভারত দুই দেশের কোনোটাই আর মাথা তুলতে পারবে না। সুতরাং শুধু সাবধান ভারত নয়, সাবধান হতে হবে বাংলাদেশকেও। ঘরের দুয়ারে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ইরাক, ইরান, সিরিয়ার মতো হবে। আজকে মধ্যপ্রাচ্যে যা হয়েছে এবং যা হচ্ছে, শেষ পর্যন্ত আমার অনুমানটা সত্য হতে চলেছে। থিয়েটার ইউক্রেন, থিয়েটার ইরানের পর থিয়েটার বাংলাদেশ, তারপর ফাইনাল থিয়েটার চীন। বিশ্বজুড়ে ধসে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের শেষ মরণ কামড় দিচ্ছে ইঙ্গো মার্কিন অথবা ইসরায়েল মার্কিন EU অক্ষ শক্তি। আশ্চর্যের বিষয় হলো যে পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়া, ইরান, ভারত এবং চীনকে ভেঙে ফেলে গ্লোবাল ইসরায়েল পশ্চিমা নয়া বিশ্ব ব্যবস্থা কায়েম করা,
তার অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে তথাকথিত ইসলামী মৌলবাদকে। সেই গ্র্যান্ড পরিকল্পনাকে নিছক ইসলামী সন্ত্রাসবাদের সংকীর্ণ চশমায় দেখছে ভারত সরকারও। তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এই আগুনের আঁচ কেবল প্রতিবেশী রাষ্ট্রের গায়ে লাগবে না, বরং খোদ ভারতের অখণ্ডতাকেও চ্যালেঞ্জ করবে। সময়ের এই ভয়ঙ্কর বাঁকে দাঁড়িয়ে আমরা যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছি, তখন ঘরের কাছেই নিঃশব্দে যুদ্ধের দামামা বেজে উঠছে। এর সবচেয়ে বড় প্রমাণ সম্প্রতি ভারতের মাটিতে বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতি। একদিকে যখন জাঁকজমক পোশাক পরে আধুনিক অস্ত্র হাতে রোহিঙ্গা বাহিনী ইফতার করছে, ঠিক তখনই ইউক্রেনীয় এবং মার্কিন ভাড়াটে সেনাদের গ্রেপ্তারের ঘটনাটি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মিয়ানমারের বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র ব্যবহারের অভিযোগে নয়াদিল্লি সন্ত্রাস বিরোধী সংস্থা বা এনআইএ 7 জনকে আটক করেছে, যাদের মধ্যে 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিক। দিল্লি এবং লখনৌ থেকে ইউক্রেনীয়দেরকে এবং কলকাতা বিমানবন্দর থেকে মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গভীর বিশ্লেষণে বেরিয়ে আসবে যে এটা এক ভয়াবহ নীল নকশা। কে ম্যাথিউ ভ্যান ডাইক? নিজেকে নিরাপত্তা বিশ্লেষক, কখনো ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা বা ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তার অতীত ইতিহাস বলে অন্য কথা। লিবিয়ার গৃহযুদ্ধের সময় গাদ্দাফির পতন নিশ্চিত করতে বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, সিরিয়া কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি প্রমাণ করে যে তিনি মূলত একজন ভাড়াটে স্বাধীনতাকামী বা পশ্চিমা স্বার্থ রক্ষাকারী মার্সেনারি, যিনি বাংলাদেশেও কাজ করেছেন বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বাংলাদেশে জুলাই সন্ত্রাসীদের সঙ্গে তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে জুলাই সন্ত্রাসীদের নিয়ে তার কাজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা চালান, যার কাজই হলো বিভিন্ন দেশের বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া। কলকাতা থেকে তার গ্রেপ্তার এবং মার্কিন দূতাবাসের রহস্যজনক নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। মার্কিন দূতাবাস কেবল এটুকুই বলছে যে তারা বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু তার গোপনীয়তার স্বার্থে কোনো মন্তব্য করবে না। মিজোরাম হয়ে মায়ানমার প্রবেশ, সেখান থেকে ভারত বিরোধী এবং জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ড্রোন চালনা এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া এবং ইউরোপ থেকে অবৈধভাবে ড্রোন আমদানির মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভারতের তদন্ত সংস্থা এনআইএ এর মতে এরা ভারতের বিরুদ্ধেও জঙ্গি হামলার ছক কষছিল। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে অভিজ্ঞ ভাড়াটে সেনাদের এখন দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে সক্রিয় করা হচ্ছে, যা নির্দেশ করে যে যুদ্ধের ভরকেন্দ্র দ্রুত স্থানান্তরিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরানের পর কেন এই অঞ্চলের দিকে নজর? বিশ্ব রাজনীতির দাবায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি তবে পাকিস্তান নাকি মিয়ানমার? পাকিস্তানকে নিয়ে আলোচনা থাকলেও পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রটির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো পশ্চিমাদের জন্য আত্মঘাতী হতে পারে। তাছাড়া ভারত এবং ইসরায়েলের কৌশলগত সখ্য পাকিস্তানকে চাপে রাখার জন্য যথেষ্ট। কিন্তু মিয়ানমারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি লোভনীয়। এখানেই ঢুকে পড়ে চীন এবং দুর্লভ খনিজ সম্পদের রাজনীতি। মিয়ানমার কেবল একটি গৃহযুদ্ধ কবলিত দেশ নয়, বরং এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির এক স্পর্শকাতর অক্ষ। চীনের সঙ্গে বা চীনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াওপপিউ গভীর সমুদ্র বন্দর এবং সেখান থেকে ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত পাইপলাইন হলো একটি লাইফলাইন। মালাক্কা প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি এবং বাণিজ্য সচল রাখার জন্য বেইজিং এর কাছে এই করিডোর খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো বিকল্প নেই। ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া ব্রেভ বার্মা অ্যাক্ট যে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নিরীহ প্রয়াস নয়, সেটা অনেক আগেই মানুষ বলতে শুরু করেছে, এবং এটা যদি কেউ ভাবে সেটা ভুল হবে। এটি মূলত মিয়ানমারের সামরিক জান্তাকে ভাতে মারার এবং চীনের কৌশলগত করিডোরকে অকেজো করার এক গভীর চক্রান্ত। এই আইনের মাধ্যমে মিয়ানমারের তেল, গ্যাস, খনিজ খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করা হয়েছে, যা জান্তার আয়ের প্রধান উৎস। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইনের মাধ্যমে জনতা বা জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত এবং নন লিথাল সহায়তা দেওয়ার বৈধতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আপনাদের মনে থাকার কথা, করিডোরের কথা, বাংলাদেশ যে করিডোর দিয়ে দিচ্ছিল মিয়ানমারকে, সে কথাটি, এবং সেই করিডোরের মাধ্যমে অস্ত্র কাকে দেওয়া হবে বাংলাদেশের মাধ্যমে, সে কথা তো আমরা আগেই জেনেছি। বাংলাদেশের সেনাবাহিনী বাগড়া না দিলে এতদিন ইউনূস সরকার করিডোর দিয়ে দিত এবং এই অস্ত্র মিয়ানমারে চলে যেত। এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির প্রাণভোমরা, অর্থাৎ রেয়ার আর্থ বা দুর্লভ খনিজের নিয়ন্ত্রণ। স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল, সবকিছু তৈরিতে যে 17টি বিরল ধাতুর প্রয়োজন তার
90 থেকে 95% নিয়ন্ত্রণ করে চীন, আর এই কাঁচামালের প্রায় 70% চীন সংগ্রহ করে মিয়ানমার থেকে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই এই খনিজ ভান্ডারের উপর নজর ছিল ওয়াশিংটনের। এখন জনতা সরকার যখন টিকে থাকার জন্য পুরোপুরি চীন এবং রাশিয়ার উপর নির্ভরশীল এবং মস্কো থেকে ড্রোন এবং অস্ত্র কিনছে, তখন যুক্তরাষ্ট্র এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করে সেখানে একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। মিজোরামের মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী হাজার হাজার পশ্চিমা ভাড়াটে যোদ্ধা ইতিমধ্যে এই অঞ্চল দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছে। ভারত সীমান্তে এই অস্থিরতা এবং মিয়ানমারের গৃহযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের এই প্রক্রিয়া সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে অস্তিত্বের সংকট তৈরি করছে। কারণ মিয়ানমারের যে আরাকান বা রাখাইন রাজ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের এই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, তা বাংলাদেশের সীমানার ঘেঁষা এবং অনেক দিন ধরে এই অঞ্চলে অনেক কিছু ঘটছে যা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে বা আমাদের নজরকে সেখান থেকে সরিয়ে রাখা হচ্ছে। রোহিঙ্গা সংকটকে জিয়ে রাখা, সীমান্তের উপর থেকে গোলাগুলি এবং এখন বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতি, সবই একই সূত্রে গাঁথা। বাংলাদেশ এখন দুটি বৃহৎ পরাশক্তির সংঘাতের মাঝখানে স্যান্ডউইচ হতে পারে বলে আমি মনে করছি এবং অনেকেই মনে করছেন। ভৌগোলিক এবং কৌশলগত কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের 7 সিস্টার্স নিয়ে যে অস্থির বলয় তৈরি করা হচ্ছে, তার চূড়ান্ত লক্ষ্য চীনকে ঘেরাও করা। আপনাদের মনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন 7 সিস্টার আলাদা করে দেওয়ার জন্য, এবং ইউনূসের যে রাজনৈতিক পুত্রকন্যারা আছে তারা তো কথায় কথায় 7 সিস্টার খেয়ে দেবে বলে কথা বলে, তাই না? আর এই ঘেরাও পরিকল্পনায় থিয়েটার হচ্ছে বাংলাদেশ। একটি অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে এটা। পশ্চিমা শক্তিগুলোকে তাদের অর্থনৈতিক মন্দা কাটাতে এবং একটি এক অক্ষের বিশ্ব ব্যবস্থা ধরে রাখতে এশিয়া একটি বড় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। ইউক্রেন রাশিয়াকে ব্যস্ত রাখা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার প্রায় সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আর এখন দক্ষিণ এশিয়ায় চীনকে মোকাবেলার জন্য মিয়ানমার এবং বাংলাদেশকে কেন্দ্র করে নতুন রণক্ষেত্র সাজানো হচ্ছে। ভারতের মাটিতে ইউক্রেনীয় এবং মার্কিন নাগরিকদের এই তৎপরতা এবং মার্কিন আইনের মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহীদের উস্কানি দেওয়া, এসবই আসলে এই ঝড়ের পূর্ব লক্ষণ বা যুদ্ধের পূর্ব প্রস্তুতি। সুতরাং ইরানের যুদ্ধের আগুনের আঁচ যে কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বঙ্গোপসাগরের তীর পর্যন্ত গড়াবে, সেই আশঙ্কা এখন আর কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, নিষ্ঠুর বাস্তবতা। ভারত মহাসাগরে ইরানের সাবমেরিনকে বিধ্বস্ত করা, আপনার কি মনে হয় না যুদ্ধকে যত দ্রুত সম্ভব টেনে আনার চেষ্টা হচ্ছে এই এলাকায়? বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে বাংলাদেশ যদি সতর্ক অবস্থান না নেয়, তবে আমাদের এই প্রিয় বদ্বীপ বৃহৎ শক্তির কুরুক্ষেত্রে পরিণত হবেই, ঠেকানো সম্ভব নয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।